মাসির সাথে যে দিদার যে মামের সম্পর্ক সেটা থেকেও সুস্মিতাকে ডাক্তার দেখিয়ে নিয়ে বেরিয়ে এসেছি, ওয়েট করছি সমুর জন্য। কতদিন খাবে, কতদিন থাকবে, পরের অন্ন ধ্বংস করছো না, এইভাবে কমেন্টগুলো করো না। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে তোমাদের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আমি সকালবেলা সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি না, যাচ্ছি অ্যাপেলোতে। আর কি কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব, কারণ সারাদিনের ব্যাপার, কখন ফিরবো না ফিরবো তার কোনো ঠিক নেই। আর ফিরতেও পারি, নাও ফিরতে পারি। তা চলো, আর ব্রেকফাস্টে কি করছি না, বাটার আর ব্রেড, সাথে ওপর থেকে একটু চিনি। তো চলো আগে টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। রূপক বাবুও রেডি, আর আমি 4খানা ব্রেড খেতে পারিনি। হেঁচকি উঠলো কেন? জল খাবে? জল দাও। দাঁড়াও, কেন? তাড়াতাড়ি করো, বেরোতে হবে তো। বেরোতে হবে, আবার না তো বৃষ্টি নেমে যাবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ে আমাদের সামনে যে বাস স্ট্যান্ড সেখানে দাঁড়িয়ে আছি। আর দোনোমনো করছিলাম কিসে যাব, ক্যাবে যাব না উবের যে বাসগুলো আছে সেটাতে যাব, না নর্মাল লোকাল বাসে যাব। যদিও উবের বাসগুলো রূপক বুক করেছিল, কিন্তু তার মধ্যে দেখছি লোকাল বাস চলে এসছে, আর সেটাতেই উঠে পড়লাম। আর ফাঁকা ছিল বলেই উঠলাম, ভিড় থাকলে উঠতাম না। তা যাই হোক, পাটুলি ক্রস করছি, আর বারবার আমার এই জায়গাটা নজর কাড়ে। মানে এত সুন্দর এই জায়গার প্রকৃতিটা, মানে যেটা ভাষায় প্রকাশ করবার মতো। বাস থেকে নেমে পড়েছি, আমরা অ্যাপেলোর সামনেই আছি। আর কেন এসছি, কী জন্য এসছি সবটাই বলবো। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এখন দুপুর বাজে প্রায় 1টা। তা চলো আগে কিছু খাবার খুঁজে নেওয়া যাক। চলো। আশেপাশে সেইভাবে খাবারের দোকান পেলাম না, তাই খুঁজতে খুঁজতে চলে এলাম কেক আর পেস্ট্রির দোকানে। আর এখানে এত খাবারের দাম কি বলবো বন্ধুরা, নর্মাল একটা সামোসার দাম 30 টাকা। তা ওই সব দেখে কিছুই আর নিইনি, 1 কাপ করে চা নিলাম। চায়ের দাম প্রায় 50 টাকা। আর পাশে একজন শশা নিয়ে বসেছিল, সেটাই খেলাম। তারপরে চলে এলাম হসপিটালের সামনে, আর ওয়েট করছিলাম মাসির জন্য। মাসি এলে একসাথে দুজন মিলে ঢুকবো। আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, সুস্মিতাকে ডাক্তার দেখিয়ে নিয়ে বেরিয়ে এসেছি, ওয়েট করছি সমুর জন্য। সমু এলে আমরা গাড়িতে উঠে যাবো, আর এখান থেকে সোজা চলে যাবো মাসির ফ্ল্যাটে। আমার ডাক্তার দেখানোর কাজ তো কমপ্লিট, তারপর ওয়েট করছি গাড়ির জন্য। আর এখানে পার্কিং না খুব সমস্যা, মানে এত গাড়ি আসে যে পার্কিং পাওয়াটা খুব চাপ হয়ে যায়। তাই ভাই দূরে গাড়ি পার্কিং করেছিল, তা ভাই গাড়ি নিয়ে আসলো, আর আমরা ঝটপট করে উঠে পড়লাম। আর উঠে পড়া মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। খুব বাঁচা বেঁচে গেছি, বৃষ্টিতে ভিজে। বৃষ্টি নেমে গেছে, মানে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হারমোনিয়াম দিয়ে গাইবে দিদা। হ্যাঁ, অবশ্যই হারমোনিয়াম দিয়ে গান গাইতে বলছে। শ্যামা সঙ্গীত মাসি খুব ভালো গায়। এই বৃষ্টিতে খিচুড়ি আর ডিম ভাজা খেতে হতো। রাতে বৃষ্টি হলে খিচুড়ি আর ডিম ভাজা। হ্যাঁ, ভাই এরপর বিদ্যানগরে গেলে রিমোকে একটু ড্রাইভিংটা শিখিয়ে দিস। আর আমরা চলে এলাম, ম্যাডাম নামছে। কে নেবে? ব্যাগটা নাও, ব্যাগটা নাও। দাও, আমার কাছে একটা দাও। কোনটা দিচ্ছ আমাকে? কমিয়ে দাও। আবারও চলে এসেছি মাসির নিউ টাউনের ফ্ল্যাটে। তা তোমরা হয়তো ভাবতে পারো সুস্মিতা দুদিন ছাড়া ছাড়া নিউ টাউনের ফ্ল্যাট, বাড়ি, নবদ্বীপ, বিদ্যানগর এই করে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সত্যিই তাই। মানে বিগত 2-2.5 মাস 3 মাস ধরে এই হচ্ছে আমার সাথে এবং মাসির সাথে। তারও যথেষ্ট কারণ রয়েছে।
অনেকেই তোমরা কমেন্ট করেছো যে তুমি কি বাড়ি ফিরবে না, তুমি কি মাসির বাড়িতেই থাকবে। আবার অনেকে কমেন্ট করছো পরের অন্য কত ধ্বংস করবে। তা এতদিন মনে করিনি এগুলো জবাব দেওয়ার, কিন্তু আজকে সত্যি মনে হচ্ছে যে না, উত্তরগুলো দেওয়ার দরকার আছে, কিছু মানুষের জানার দরকার আছে। তা যাই হোক, এই মুহূর্তে মাসি আর ভাই বেরিয়েছে বাজারে। তা আমরাও যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি একটাই কারণে, কারণ এখান থেকে তাও মিনিট 15 রাস্তা। তা 4 চাকা নিয়ে গেলে ওখানে 4 চাকা রাখার একটু অসুবিধা রয়েছে, আর স্কুটিতে দুজনের বেশি তো হবে না। তাই আমি মাসিকে বললাম যে তুমি আর ভাই যাও, আমরা ঘরে থাকি। তা সেই কারণে এখন আমি, আমার ছেলে রূপক আর শিহরি মামা রয়েছি। হ্যাঁ, যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে পরের অন্য কতদিন আর ধ্বংস করবে। সত্যি কথা বলতে গেলে এত চিপ ক্লাস মাইন্ড আমার বা মাসির নয়, বা আমার পরিবারের লোকজনদের নয়, বা আমার ইউটিউব ফ্যামিলি বলো, ফেসবুক ফ্যামিলি বলো, তাদেরও নয়, কিছু কিছু মানুষ ছাড়া। তা যারা এই ধরনের মন্তব্য বা কমেন্ট করে তাদের আমি মনে করি চিপ ক্লাস মেন্টালিটি। তারা বোধহয় কারো বাড়িতে বেড়াতে গেলে এটা মনে করে যে পরের অন্ন কতদিন আর ধ্বংস করবো, বা তাদের বাড়িতে কেউ আসলে ভাবে যে আমাদের অন্ন ধ্বংস করছে। যেখানে ভালোবাসা থাকে না সেখানে সব কিছু চলে। আর আমার আর মাসির যে বন্ডিংটা, এটা তোমরা হয়তো এত ঘন ঘন দেখছো বলে হয়তো ভাবছো বাবা বেশি আধিক্যতা। এটা নয়, এটা জন্ম জন্মান্তরে। আসলে এর আগের ব্লগেও আমি তোমাদের বলেছি যে ছোটবেলায় আমি মামার বাড়িতেই বেশিরভাগ সময় বড় হয়েছি বা মানুষ হয়েছি। সেই কারণে মামার বাড়ি, মাসির বাড়ি, বা মামার বাড়ির যে পরিবার, মাসির বাড়ির যে পরিবার, আলাদাই একটা আমার টান রয়েছে। শুধু আমার টান নয়, তার সাথে আমার মামা মাসিদেরও টানটা একইভাবে রয়েছে। আর যেহেতু মামার বাড়ির দিকে সবার বড় আমি, মানে আমার মা হচ্ছে মামা মাসিদের মধ্যে সবার বড়, আর তার ঘরে আমি সবার বড়। তার মানে বুঝতেই পারছো কতটা আদরের আমি। আর দিদা মারা যাওয়ার পর থেকে মানে মাসি অনেকটা পরিমাণে ভেঙে পড়েছে। সেই কারণে মাসি একাকিত্বে ভুগছে। আর এবার নিউ টাউনের ফ্ল্যাটে আসার একটাই উদ্দেশ্য, অ্যাপোলোতে ডাক্তার দেখানোর ব্যাপার ছিল, একটা চেক আপের ব্যাপার ছিল আমার। তো সেই চেক আপের জন্যই এসেছি, সেরকম কিছু নয়, নর্মাল একটা ব্যাপার। আর আমি একা আসতে চাইছিলাম না বলে মাসি বলল তুই আগে বুকিং কর, আমিও যাব তোর সাথে। আর মাসিরও একটা কলকাতায় কাজ ছিল, সেই কারণে মাসির আসা। তার সাথে আমার তো একটা চেক আপের ব্যাপার ছিল। তা সব মিলিয়ে মাসি বলল ঠিক আছে, এখন তো আমার ভাটায় যেহেতু একটু হালকা রয়েছে, মানে কাজ বাজ একটু কম আছে, তাহলে 2 দিন গিয়ে ঘুরেই আসি, তাহলে তুইও আয়, একসাথে সময় কাটাতে পারবো। ওই বললাম না, দিদা মারা যাওয়ার পর থেকে মাসি পুরো একাকিত্বে ভুগছে। আর মাসি এমনই একটা মানুষ, যেটা কি বলবো, তোমরা হয়তো আমার ব্লগগুলো দেখে বুঝতে পেরেছো। অনেকেই কমেন্ট করো যে তোমার মাসি বাড়ির ব্লগগুলো দেখতে বেশি ভালো লাগে, তোমার মাসি খুব ভালো মনের মানুষ, তোমার মাসির কথাগুলো শুনতে ভালো লাগে। হ্যাঁ, সত্যি তাই। পার্সোনালি যদি কেউ আমার মাসির সাথে মেশে না, সে বুঝতে পারবে যে মানুষটা কতটা ভালো, বা তার কতটা ভালো একটা মন আছে। এটা যদি মনে করো যে আমি বাড়িয়ে বলছি, একদমই নয়। কারণ যার মন ভেতর থেকে সুন্দর হবে, সে সব দিক থেকে সুন্দর হবে। সে কথা বলবে ভালো, তার ব্যবহার, তার আচার আচরণ সবটা দেখেই মানুষকে বোঝা যায় যে সে মানুষটা ভেতর থেকে কতটা ভালো। সেই রকমই আমার মাসিকে দেখলেও বোঝা যায়, আর মিশলে তো কথাই নেই। তার মধ্যে যে কতটা আন্তরিকতা রয়েছে, তার মধ্যে যে কতটা ভালোবাসা রয়েছে। সে যে নিজের লোকেদের সাথে, যাদের সাথে তার মনের মিল থাকে, তাদের সাথে বিশেষ করে সময় কাটাতে তো খুব ভালোবাসে। আর সেরকমই আমি একজন তার মনের মানুষ, কাছের মানুষ। আর আমার দিক থেকে তো বলার ভাষা রাখে না। তা কি বলবো, মানে
এর থেকে আমি তোমাদের কতটা বোঝাতে পেরেছি আমি জানি না, তাই সেই কারণেই মাসির বাড়িতে এত ঘন ঘন আসা, এত ঘন ঘন থাকা, এত ঘন ঘন মিট করা। আমার মনে হয় কেউ যদি মনের দিক থেকে ভেঙে পড়ে, তুমি যদি তাকে সময় দিতে পারো তাহলে তাকে সময় দাও। আর সেই সময়টা আমার হাতে আজ আছে, কারণ যখন মানে রিমো ছোট ছিল, মানে আমার ছেলে ছোট ছিল, অর্থাৎ স্কুল কলেজ, মানে স্কুল ছিল, কলেজ নয় সরি, স্কুল ছিল, তা তখন আমার রিমোকে সময় দিতে হয়েছে, তখন কিন্তু আমি এত ঘন ঘন আসতে পারিনি। আর এইচএস দেওয়ার পর থেকে আমি অনেকটাই ফ্রি এখন, সেই কারণে আমার হাতে সময় অনেক, আর মাসিরও আমাকে প্রয়োজন, তাই হয়তো আমি সময়টা দিতে পারছি। তা এরপরে হয়তো আমার ছেলের আবার কলেজ স্টার্ট হয়ে গেলে হয়তো এতটা সময় আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, ছোটবেলার মতন অতটাও আমার বাঁধন নেই, কারণ ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, যথেষ্ট একা থাকতে পারে, হোম ডেলিভারি দিলে কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে হয়তো এত ঘন ঘন না আসতে পারলেও অল্প স্বল্প আসতে পারবো, সেই ছোটবেলার মতন ছেলেকে পাহারা আমাকে দেওয়ার টেনশনটা থাকবে না। তা কি বলবো, এই থেকে আমার মনে হয় যে যারা এই ধরনের কমেন্ট করো বা যারা এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে থাকো, তারা আমার প্রথম থেকে ব্লগগুলো দেখো। আমাকে যদি না চেনো, আমাকে যদি না বোঝো, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কেন কি বৃত্তান্ত। হুট করে একটা দুম করে একটা ব্লগ দেখে কমেন্ট করে দিলাম, কতদিন খাবে, কতদিন থাকবে, পরের অন্ন ধ্বংস করছো না, এইভাবে কমেন্টগুলো করো না। তোমাদের যদি কমেন্ট করতেই হয়, প্রথম থেকে একদম ফার্স্ট ব্লগ থেকে আমার ব্লগগুলো দেখো, আমার সাথে কি কি হয়েছে, আমি কিভাবে আমার জীবনযাপনটা করি বা আমার লাইফস্টাইলটা কি, তাহলে বুঝতে পারবে যে সুস্মিতা পাল কি ধরনের মানুষ বা তার চিন্তাভাবনা কীরকম। আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের পাশে থাকা খুব প্রয়োজন। তুমি সেটা আর্থিক দিক দিয়েও করতে পারো, মানসিক সাপোর্ট দিয়েও করতে পারো, বা দৈহিক কায়িক পরিশ্রম দিয়েও করতে পারো। হয়তো তোমার ক্যাপাসিটি নেই আর্থিক দিক দিয়ে সাহায্য করার, তাহলে আর দুটো তো রয়েছে। আমি ধরে নিলাম দৈহিক সাপোর্টটাও তোমরা দিতে পারছো না, কিন্তু মেন্টালি তো তাকে সাপোর্ট দেওয়া যেতেই পারে। তা আমি সেটাই চেষ্টা করছি মাসির সাথে। তা আশা করি আমি তোমাদের যে কমেন্টগুলো করো, তোমাদের আমি সুন্দরভাবে উত্তরগুলো দিতে পেরেছি। তা আর আমার কিছু বলার নেই। তারপরেও যদি কারো কোনো মনে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, তার উত্তরগুলো আমি সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে দেবো। আর মাসি এতটা ভেঙে পড়ার কারণটা কেন, মানে দিদা মারা যাওয়ার পর, সেটাও যথেষ্ট কারণ রয়েছে। আসলে আমার মামার বাড়ির যে ফ্যামিলি বন্ডিংটা না ভীষণ ভালো, এবং ভাই বোনের সম্পর্ক বা বাবা মার সম্পর্ক, শুধু মামার বাড়ি কেন বলবো, আমার সাথেও সেটা, মানে আমরা কখনো মানে সেইভাবে দেখি না, আমরা নিজেদের মধ্যে ভীষণ আড্ডা আনন্দ করতে পছন্দ করি। সেরকম আমার দিদাও ভীষণ মানে ছেলে মানুষের মতন ছিল। মাসির সাথে যে দিদার যে মামের সম্পর্ক, সেটা থেকেও বন্ধুত্বের সম্পর্কটা বেশি ছিল। আর মাসি তো সারাদিন কাজকর্ম করে মানে ভাটার কাজে ব্যস্ত থাকতো, এদিক ওদিক দৌড়াতো, কিন্তু সন্ধেবেলা যখন ফিরতো তখন দিদা ছিল মাসির পুরো জগৎ। আর ভাই তো ভাইয়ের কাজের পারপাসে এদিক ওদিক যায় বা বেরোয়, একটা ছেলে মানুষ কতক্ষণই বা ঘরে থাকে। এখন যখন ভাটা থেকে বাড়ি ফেরে, তখন তো দিদাকে কোথাও খুঁজে পায় না, কারণ দিদা সবসময় মাসিকে আগলে রেখেছিল। সে সন্তান তো আছেই, মাসি তো সন্তান ছিলই দিদার, তার সাথেও বন্ধু, যেটা আমি বললাম না, দুটো মনের কথা বলে শান্তি পাওয়া, দুটো প্রাণের কথা বলে শান্তি পাওয়া। আর যেহেতু আমার মাসি অনেক অল্প বয়সে মেশোকে হারায়, তারপর থেকেই দিদা মাসির কাছে। আমরা যেমন মাকে ক বছর পেয়েছি, যতদিন না বিয়ে হয়েছে ততদিন। যদি 20 বছরে বিয়ে হয় 20 বছর পেয়েছি, যদি 25 বছরে বিয়ে হয় 25 বছর পেয়েছি। কিন্তু
মাসির ধরো 20 বছরে বিয়ে হয়েছে, 20 বছর তো দিদাকে পেয়েছেই, তারপর মাসি 5 বছর হয়তো 5 কি 6 বছর হয়তো মেসোর সাথে সংসার করেছে, মাঝখানে 5টা বছর দিদার সান্নিধ্যে ছিল না। তারপর থেকে এই যে এতগুলো বছর সন্তানের মতন তো মা সবসময় আগলে রাখে, তারপরেও কিন্তু দিদা মাসির কাছে এসে মাসিকে সন্তানের মতনই আগলে রেখেছিল। তাহলে আমাদের মা বাবার জন্য যতটা না কষ্ট হওয়া উচিত, তার থেকে কিন্তু মাসি অনেক দিন পর্যন্ত দিদা দাদুকে পেয়েছিল বা দিদা দাদুর সান্নিধ্যে ছিল। তা সেক্ষেত্রে মাসির কষ্টটা কিন্তু আমাদের থেকে আরও অনেক বেশি বা দ্বিগুণ। তা সেই কারণেই কিন্তু মাসি এতটা ভেঙে পড়েছে। এইটা হয়তো অনেকে বুঝবে না, অনেকে হয়তো বলবে অতিরিক্ত বাড়াবাড়ি। না বন্ধুরা, আমরা খুব কাছ থেকে দেখেছি, মানে বিশেষ করে আমি খুব কাছ থেকে দেখেছি দিদাকে কিভাবে যত্ন করতো। শুধু দিদা যে মাসিকে আগলে রেখেছে তা না, মাসিও কিন্তু দিদাকে সন্তানের মতনই আগলে রেখেছিল। তার ভালো মন্দ ছোটোখাটো ব্যাপারগুলো, তার ওষুধ খাওয়া, তার টাইম মতন খাওয়া দাওয়া, তার টাইম মতন ঘুম, ইভেন কোনো যদি খারাপ সংবাদ থাকতো দিদার থেকে আড়াল রাখতো। কেন? দিদাকে ভালো রাখার জন্য। আমার মায়ের যখন দুর্ঘটনাটা হয় তখন কিন্তু মাসি দিদাকে জানায়নি। কেন জানায়নি? যতই হোক সন্তানের যদি কষ্ট শোনে তখন তো সে মা ভেঙে পড়বেই। তা সেই কারণে আমাদের সবাইকে বলে দিয়েছিল, দেখ আমাকে বলছিস বলিস, কিন্তু দিদাকে কখনো বলিস না, কারণ বয়স হয়েছে তো, নিতে পারবে না, তোর মা একটু সুস্থ হোক তারপর দিদাকে জানাবো। আর সেরকমই তাই, তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো, মা যখন একটু সুস্থ হয় তখন কিন্তু মাসি দিদাকে নিজে নিয়ে এসে মায়ের সাথে দেখা করিয়েছে। তা এটাই হচ্ছে আমার মাসি। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকে তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।